আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 15। 10 দিন কেটে গেছে। সেই ভ্যালেন্টাইন ডের রাতে জেসপার এসেছিল। তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। পুরো রাজপ্রাসাদ যেন এক নিঃশব্দ জগৎ হয়ে উঠেছে। আকাশের চাঁদ যেমন পূর্ণিমার পর অমাবস্যার অন্ধকারে হারিয়ে যায়, ঠিক তেমনি জেসপারও যেন কোথাও হারিয়ে গিয়েছে। কেউ জানে না সে কোথায়, আদৌ ফিরবে কিনা। ফিওনা কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু তার ভেতরটা যেন শূন্য হয়ে আছে। বুকের মধ্যে কোথাও যেন একটা টান অনুভব করছে, যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছে না। জেসপার কেন এভাবে হঠাৎ চলে গেল? এতদিন ধরে কোনো খোঁজ নিল না। সে কি সত্যি চলে গিয়েছে, নাকি কোনো নতুন পরিকল্পনা আঁটছে? এদিকে লিওঝান যেন এই সুযোগটাই চাইছিল। সে জানে জেসপার যদি আবার ফিরে আসে, তাহলে ফিওনাকে নিয়ে সে আবার নতুন কোনো ফাঁদ পাতবে। তাই লিওঝান দ্রুত কিছু একটা করতে চাচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে রাজপ্রাসাদের বাগানটা যেন আরো রহস্যময় হয়ে উঠছে। বিশাল বড় ফ্লোরাল ল্যাম্পপোস্টগুলো মৃদু আলো ছড়াচ্ছে। চারিদিকে অদ্ভুত সুন্দর ফুলে ফুলে আছে ভরে। বাতাসে মিশে আছে এক মোহময় সুগন্ধ। ফিওনা একা একা হাঁটছে গাঢ় সবুজ ঘাসের উপর। তার নরম পা দুটো পড়ার সাথে সাথে যেন ভেনাসের সব আবেগ তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ পেছন থেকে লিওঝানের কণ্ঠ শুনে ফিওনা চমকে উঠল। তোমার কি মনে হয় জেসপারের নিরুদ্দেশ হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে? আমার মনে হচ্ছে ও আবার নতুন কোনো পরিকল্পনা করছে। লিওঝানের কণ্ঠে ছিল সতর্কতা। ফিওনা কিছু না বলে সামনে তাকিয়ে রইল, তার মুখ ভর্তি দ্বিধা। লিওঝান ধীরে ধীরে এগিয়ে এলো। আমাদের কিছু একটা করতে হবে ফিওনা। দেবতা আব্রাহার পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব আমাদের বিয়ে করতে হবে। এতে জেসপার তোমাকে আর দাবি করতে পারবে না। ফিওনা বিস্ময়ে তাকিয়ে থাকলো। বিয়ে? তার কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু কোনো কিন্তু নয় ফিওনা। লিওঝান তার হাত শক্ত করে ধরে বলল, এটাই একমাত্র উপায়। জেসপার হলো থেরানের পুনর্জন্ম। তার ভালোবাসা মানেই ধ্বংস, আর আমাদের ভালোবাসা মানে সুরক্ষা। তুমি কি বুঝতে পারছো না? ফিওনার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। তার পুরো শরীর যেন থরথর করে কাঁপছিল। ফিওনার মা লিয়েরা দেবতা আব্রাহারের প্রাসাদে গিয়েছিলেন পরবর্তী পদক্ষেপের জন্য। দেবতা আব্রাহার গভীরভাবে চিন্তা করে বললেন, ফিওনা আর লিওঝানের বিয়ে অবশ্যই ভেনাসের মাটিতে দিতে হবে। এতে জেসপার আর কিছুই করতে পারবে না। লিয়েরা রাজপ্রাসাদে ফিরে এসে রাজা জারেনকে জানালেন, সিদ্ধান্ত হলো 3 দিনের মধ্যে ফিওনা ও লিওঝানের বিয়ে হবে। রাত গভীর হয়েছে, পুরো প্রাসাদ নিস্তব্ধ। ফিওনা তার কক্ষে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অন্ধকার আকাশের মাঝে সব থেকে উজ্জ্বল তারা পৃথিবী। সেখানে তাকিয়ে ফিওনা ভাবছে, জেসপার কোথায়? সে কি ইচ্ছে করে এতদিন আসছে না, নাকি সত্যি কোনো বিপদে পড়েছে সে? তারপর চোখ পড়ল তার হাতে থাকা ব্রেসলেটের দিকে। সেই ব্রেসলেট যা জেসপার তাকে ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল, যা এখন তার হাতে চকচক করছে। একটা দীর্ঘশ্বাস ফেলল ফিওনা। সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু যেন তার ভেতরে কোথাও শূন্যতা কাজ করছে। এই শূন্যতা কি জেসপারের জন্য, নাকি নিজের ভাগ্যকে নিয়ে সংশয়ের জন্য? কোথায় আছে জেসপার? সে কি সত্যি ফিরে আসবে, নাকি এটাই সত্যি যে জেসপার আর ফিরবে না? ফিওনার হৃদয়ে দোটানা চলতে থাকলো। একদিকে জেসপারের দেওয়া ব্রেসলেট, যা তার ভিতরে কিছু একটা অনুভূতি জন্ম দিচ্ছিল, আর অন্যদিকে কঠোর বাস্তবতা, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে জেসপার আসলে অতীতের থেরন। নিয়তি সবকিছুর ওপরে। অতীতে জাইরান আর এলিজিয়ার প্রেমে এক মহাভয়ঙ্কর প্রলয় ডেকে এনেছিল থেরন। তাই সৃষ্টিকর্তা তাদের নতুন করে সৃষ্টি করেছিলেন 2 ভিন্ন জগতের ভিন্ন জীব হিসাবে, যেন থেরান কখনো তাদের মাঝে না আসতে পারে। তাহলে কেন জেসপার আবার ফিরে এসেছিল? কেনই বা এবার সেই ভয়ঙ্কর প্রেমের আকর্ষণ দিয়ে ফিওনাকে দোটানায় ফেলতে চাইছে? ফিওনা বুঝতে পারলো, যদি সে জেসপারকে মেনে নেয়, তাহলে হয়তো ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে, হয়তো আবারও মহাপ্রলয় আসবে। ফিওনা গভীর শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি ঠিক কাজটাই করছি। আমাকে দ্রুত লিওঝানকে বিয়ে করতে হবে। প্রিন্স, আপনি যতই আমাকে জোর করে হাসিল করার চেষ্টা করেন না কেন, আমাদের এক হওয়া সম্ভব না এ জন্মেও। ফিওনা আর কিছু ভাবল না, শুধু চোখ বন্ধ করলো। এই যুদ্ধটা তার হৃদয়ের, কিন্তু সে জানে, সে যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে হয়তো আবার এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাবে পৃথিবী, ভেনাস আর তার ভালোবাসা। মাঝে আরো 3 দিন পেরিয়ে গিয়েছে। আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা, কারণ আজ ফিওনার বিয়ে। তবে এই বিয়ে হবে চুপিসারে, কারো চোখে পড়লে বিপদ আসতে পারে। তাই দেবতা আব্রাহার আর লিওঝানের নির্দেশে এই বিয়ে হবে দেবতা আব্রাহারের প্রাসাদে, যেখানে খুব কম সংখ্যক মানুষ থাকবে। প্রাসাদ জুড়ে আজ এক অদ্ভুত নীরবতা। সাধারণত বিয়ের দিনে যে হাসি, আনন্দ, উচ্ছ্বাস থাকে, আজ তার কিছুই নেই। যেন এই বিয়ে কোনো উৎসব নয়, বরং এক যুদ্ধের পূর্ব প্রস্তুতি। লিওঝান ইতিমধ্যে বর সাজার
প্রায় শেষ। সাদা সোনালি রঙের পোশাকে যেন সে এক রাজপুত্রের মতো লাগছে, তবে তার মুখে অন্যরকম চাপা উত্তেজনা আর অজানা আশঙ্কা। সে জানে এই বিয়ে শুধুমাত্র ফিওনাকে নিরাপদে রাখার জন্য, কিন্তু তার হৃদয়ে কোথাও একটা আশা রয়ে গিয়েছে। হয়তো একদিন ফিওনাও তাকে আগের জন্মের মতোই ভালোবাসবে অনেক। অন্যদিকে ফিওনাকে সাজাতে এসে এক দক্ষ বিউটিশিয়ান। তার সাজগোজ শুরু হলো। সে বারবার আয়নায় নিজেকে দেখছে। সিলভা আর লিয়েরা আর অ্যালিসা শুধু ফিওনার পাশে দাঁড়িয়ে আছে। লিয়েরা চুপচাপ এক অদ্ভুত মায়ার চোখে তাকিয়ে আছে। একদিকে সে আনন্দিত যে তার মেয়ের নতুন জীবনে পা রাখতে চলছে, আবার অন্যদিকে তার বুক কাঁপছে। এই বিয়েটাকে সত্যি সুরক্ষার প্রতীক, নাকি আরো কোনো বড় বিপদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ফিওনা? অ্যালিসা মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ দুটো আনন্দিত। সে জানে ফিওনার বিয়ে মানে জ্যাসপারের জন্য তার দরজা খোলা হয়ে যাবে। সে জানে ফিওনার জন্য হয়তো জ্যাসপার কিছুদিন পাগলামি করবে, কিন্তু একটা সময় তাকে মেনে নেবে জ্যাসপার। ফিওনা আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, সত্যিই কি সে সঠিক কাজ করছে? ঠিক তখনই ঝড়ো বাতাস জানালার পর্দা উড়িয়ে দিল। ফিওনার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। দেবতা আব্রাহারের প্রাসাদ বিশাল, উজ্জ্বল করছে এক সোনালী আভায়। চারপাশে নীলাপ শিখার মতো এক অদ্ভুত আলো জ্বলজ্বল করছে, যা দেবতার উপস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট। লিওঝান, রাজা জারেন ও অন্যান্যরা রাজপ্রাসাদের সদস্যরা একে একে প্রাসাদে প্রবেশ করলো। প্রত্যেকের চেহারায় গম্ভীরতা আর উদ্বেগের ছাপ স্পষ্ট। দেবতা আব্রাহারের সামনে মাথা নিচু করে সবাই দাঁড়ালো। তিনি দীর্ঘক্ষণ কারো মুখে কিছু বলার সুযোগ দিলেন না, যেন সকলের হৃদয় পড়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর গভীর কণ্ঠে বললেন, তোমরা এসেছো নিয়তির চাকা ঘুরিয়ে দিতে। রাজা জারেন এক পা এগিয়ে এসে বললেন, দেবতা আব্রাহার, আমরা এসেছি সত্য জানতে এবং ফিওনাকে তার প্রকৃত পথ দেখাতে। আপনি যা নির্দেশ দেবেন আমরা তাই মান্য করব। আব্রাহার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিয়তির পরিবর্তন করা সম্ভব নয়, আর অতীতের স্মৃতি ফিরে আসা মানে বিশৃঙ্খলার সৃষ্টি। ফিওনাকে রক্ষা করতে চাইলে তাকে তার ভাগ্যের পথেই হাঁটতে দিতে হবে। লিওঝান এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ খুলল। কিন্তু যদি ভাগ্য তাকে আবার বিপদের দিকে ঠেলে দেয়, যদি সেই প্রাচীন মহাপ্রলয় আবার ফিরে আসে? দেবতা আব্রাহার গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তাকে বেছে নিতে হবে ভালোবাসা নাকি ধ্বংস। ফিওনাকে নিয়ে যাবে লিয়েরা, সিলভা ও অ্যালিসা। অন্যদিকে ফিওনা তখনও জানে না কি অপেক্ষা করছে তার জন্য। সে এখনো জ্যাসপারের দেওয়া ব্রেসলেটের দিকে তাকিয়ে আছে। তার অতীতের স্মৃতির ভাঙা টুকরোগুলো একত্র করার চেষ্টা করছে। লিয়েরা চলে গেলেন ফিওনার জন্য কিছু খাবার আনতে, আর অ্যালিসা নিজের ড্রেস ঠিক করতে বের হলো। কক্ষে শুধু বিউটিশিয়ান আর সিলভা। বিউটিশিয়ানরা ফিওনাকে সাজাতে ব্যস্ত। তাদের কাজের মধ্যে বেশ কিছু টানটান উত্তেজনা আছে। ফিওনার মনে ভিন্ন অনুভূতি জাগ্রত হচ্ছে, কিন্তু সেগুলোকে চাপা রাখতে সে চেষ্টা করছে। সিলভা ফিওনার পাশে এসে দাঁড়ালো, তার চোখে একটি সাদা উজ্জ্বল দৃষ্টি। ফিওনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হয়তো আগে আমি তোমাকে দেখতে পারতাম না, কিন্তু এখন তুমি আমার বোন। বিয়ে একটা পবিত্র বন্ধন, একবার জুড়ে গেলে আর পেছনে ফিরে তাকাতে পারবে না। তাই একবার ভেবে দেখো, তোমার মন যা বলছে তাই করো, মনের বিরুদ্ধে যেও না। ফিওনা চুপ করে শুনলো। তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সিলভার কথাগুলো গুরুত্ব সহকারে নিল। বিয়ের সিদ্ধান্ত নিয়ে সে দ্বিধায় ছিল, কিন্তু সিলভার কথাগুলো তাকে ভাবিয়ে তুলল। সিলভা আরো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ অ্যালিসার ডাক আসলো। সিলভা দ্রুত বেরিয়ে গেল কক্ষ থেকে। কক্ষে শুধুমাত্র বিউটিশিয়ানরা ছিল, যারা ফিওনাকে সাজানোর কাজ করছিল। এর মধ্যে প্রাসাদের বাইরে একটি মিউজিক্যাল অর্কেস্ট্রা শুরু হয়ে গেল, যা রাজপরিবারের বিয়েতে বিশেষ পরিবেশ তৈরি করে। সুরের তালে তালে প্রাসাদে এক অদ্ভুত নীরবতা নেমে এসে মিউজিক্যাল অর্কেস্ট্রা বাজতে শুরু করতে চারপাশে সবাই অবাক হয়ে যায়। বিয়ের প্রস্তুতি চলতে, কিন্তু এমন সুরের আগমন তাদের মনকে টেনে নেয়। অর্কেস্ট্রাস সুরে চারপাশের একটা উজ্জ্বলতা ছড়িয়ে পড়ছে। ভিন্ন ধরনের সুরেলা যন্ত্র বাজছে। সুরেলা গিটার বাজানো হচ্ছে, যার প্রতিটি সুর আনন্দ আর স্নিগ্ধতা নিয়ে আসছে। ভায়োলিনের টানে সুর যেন হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, আর পিয়ানোর হালকা সুর মৃদু বাতাসের মতো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লিয়ারা যেন পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাইরে এসে উপস্থিত হন। কঠোরভাবে তাদের দিকে জিজ্ঞেস করেন, তোমরা কারা? কে পাঠিয়েছে তোমাদের? সঙ্গীতজ্ঞরা একে অপরের দিকে তাকালো, তবে তাদের মধ্যে একজন সাহস করে বলল, রাজার আদেশে আমরা এসেছি। রাজা জারেন আমাদের পাঠিয়েছেন। আমরা ব্রাইডকে নিয়ে যেতে এসেছি, আর সঙ্গে সঙ্গে থাকবো। লিয়ারা কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন যে রাজা জারেনের আদেশ অমান্য করা সম্ভব নয়। তবে লিয়ারা কিছু বললেন না। তার মনে ছিল এই মুহূর্তে সুরের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়।
সঙ্গীতজ্ঞদের পোশাক দিকে তাকিয়ে লিয়েরা আরো অবাক হন। সবাই সাদা রঙের পোশাক পরিহিত, যেন রাজকীয় পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। কিন্তু সেই মধ্যে একটি ব্যতিক্রম উপস্থিতি চোখে পড়ে। একজন সঙ্গীতজ্ঞ যার হাতে গিটার, সে সম্পূর্ণ কালো হুডি পরিধান করেছে। মাথায় হুডি, চোখে চশমা আর মুখে মাস্ক রয়েছে। গিটার বাজানোর সময় তার অঙ্গভঙ্গি আর সুর যেন অন্যরকম কিছু বুঝিয়ে দেয়। এ যেন একটি রহস্যময় ব্যক্তিত্ব, যিনি সাদা পোশাকের মাঝে কালো রঙের ছোঁয়া এনে দিয়েছেন। এই সুরগুলো কোথা থেকে আসছে? ফিওনা অবাক হয়ে ভাবতে লাগলো। একদিকে অর্কেস্ট্রার সুরে তাকে হৃদয়ে শান্তি দিচ্ছে, অন্যদিকে জ্যাসপারের কথা মনে পড়ে যাচ্ছে। অর্কেস্ট্রারের সুরগুলো রাজপ্রাসাদকে ঘিরে এক আলাদা জাদু তৈরি করেছে, যেন সারা ভেনাস থেকে আসা সমস্ত প্রেমের গল্প এই মুহূর্তে একত্রিত হয়ে একটি সুরের রূপ নিয়েছে। সিলভা ও অ্যালিসা এই সুর শুনে আনন্দিত হয়ে ওঠে, আর তাদের চোখে মুখে এক বিশেষ উল্লাসের ছাপ দেখা যায়। ফিওনাকে ইতিমধ্যে বিউটিশিয়ানরা সাজিয়ে দিয়ে গেছে। তার পরনে ভেনাসের নিয়ম অনুযায়ী বিয়ের জন্য তৈরি করা বিশেষ গাউন, একটি স্বপ্নের মতো কিছু, যা পৃথিবীর পোশাকের সংজ্ঞাকেও হার মানাবে। এখন সে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু নিজের প্রতিচ্ছবিটা দেখে যেন চিনতে পারছে না। ফিওনার গাউন সাদা রঙের, কিন্তু সাধারণ সাদা গাউন নয়। চাঁদের আলো আর নক্ষত্রের আভা মিশিয়ে তৈরি করা হয়েছে, যেন গাউনটা নিজের মধ্যে এক ধরনের মৃদু জ্যোতি ছড়াচ্ছে। গাউনের নিচের অংশ স্বচ্ছ, হাঁটার সময় মনে হচ্ছে যেন কোনো মেঘের উপর ভাসছে। যখন ফিওনা নড়ে, তখন সেটা আলোর প্রতিফলন, একবার রূপালি একবার নীলাভ হয়ে ওঠে, ঠিক যেন রাতের আকাশের নক্ষত্রদের আনাগোনা। তার বাদামি চুলগুলো খোলাই রেখেছে, কিন্তু বাতাসের ওজনহীনভাবে উড়ছে, যেন মহাকাশের শূন্য অভিকর্ষে রয়েছে। চুলের মধ্যে দেয়া হয়েছে রূপালি ক্রিস্টালের টুকরো, যা নড়লেই ক্ষীণ আলো বিচ্ছুরিত করছে, ঠিক যেন নক্ষত্রপুঞ্জ। গলায় পরানো হয়েছে একটা বিশেষ নেকলেস, যা শুধু ফ্লোরাস রাজপরিবারের প্রিন্সেস ব্রাইডদের দেওয়া হয়। সেটি তৈরি হয়েছে লুমিনা স্টোন দিয়ে, যা ভেনাসের এক রহস্যময় খনিজ। চাঁদের আলোয় সেটি একবার জ্বলজ্বল করে ওঠে। মেকআপ খুবই ন্যাচারাল, কিন্তু চোখের কোণায় দেওয়া হয়েছে নীলাভ রঙের এক ধরনের আভা, যা পৃথিবীর কেউ আগে কখনো দেখেনি। তার চোখে কাজল দেওয়া হয়েছে রূপার রঙের, যেন চোখ দুটো আর রাতের আকাশের মতো দীপ্তিমান দেখাচ্ছে। ফিওনার হাতের আঙুলে রিং, কিন্তু সেটিও সাধারণ রিং নয়। এটা তৈরি হয়েছে ভেনাসের ক্রিমসন স্টোন দিয়ে, যা শুধু রাজপরিবারের জন্য সংরক্ষিত। আর সবচেয়ে ইউনিক জিনিসটা হলো তার পিঠের বরাবর স্বচ্ছ রূপালি রঙের হালকা জ্যোতিময় আবরণ, যা শুধু বিশেষ কিছু ব্যক্তিদের জন্য তৈরি হয়। এটা এমন দেখাচ্ছিল যেন তার পিঠের ওপর এক ধরনের মৃদু সাদা আগুনের মতো আলো ছড়াচ্ছে, যা ভেনাসের আকাশের সঙ্গে একাত্ম হয়ে যাবে। এই সাজে ফিওনা যেন একজন রাজকুমারী নয়, বরং আকাশের কোনো উজ্জ্বল নক্ষত্র, এক মহাজাগতিক দেবী লাগছে। কিন্তু যতই সাজগোজ হোক, এক সমস্যা থেকেই যাচ্ছে। গাউনের পেছনে চেইন খোলা। গাউনের নিচের অংশ এতটাই লম্বা যে সামলাতে ফিওনা হিমশিম খাচ্ছে। মেঝেতে ঢেউয়ের মতো গড়িয়ে পড়ছে সিল্কের মতো স্বচ্ছ এক পরন, যেন সে বাতাসের উপর ভাসছে। চারপাশে কেউ নেই, সবাই ইতোমধ্যে চলে গিয়েছে। বাইরে কাউকে ডাকবে সে শক্তি তার নেই। ফিওনা সোজা হয়ে তাকিয়েছিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। পেছনের চেইনটা বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে বারবার। চারপাশে কেউ নেই। তার এত বড় গাউন সামলে বাইরে গিয়ে কাউকে ডাকা অসম্ভব। তখনই পেছনে কারো উপস্থিতি টের পেল। একটা শীতল স্পর্শ, তার কোমরে শক্তভাবে রাখা দুটি হাত। ফিওনার নিঃশ্বাস থমকে গেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, আর চোখ বড় বড় হয়ে গেল। জ্যাসপার, গভীর অরণ্যের মতো সবুজ তার চোখ জোড়া, গভীর রহস্যময় রক্তিম বেগুনি রঙের, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। একটাও শব্দ উচ্চারণ করলো না সে। নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়ল ফিওনার পেছনে, তারপর ঠোঁট ছুঁয়ে দিল ফিওনার খোলা পিঠে। নিচের দিক থেকে চেইনটা একটুখানি তুলে আনলো, তারপর ধীরে ধীরে ঠোঁটের স্পর্শ বন্ধ করতে লাগলো। ফিওনার দেহ জমে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শরীর শিউরে উঠল ফিসফিসে গরম নিঃশ্বাসে। চেইনটা একেবারে উপরে পৌঁছানোর পর জ্যাসপার থামলো না, গাউনটাকে ঠিকঠাক করে দিল, যেন এটা তারই কাজ। তারপর ধীর গতিতে উঠে দাঁড়ালো। ফিওনার ঘাড়ের কাছে এসে ফিসফিস করে বলল, এত সহজেই আমি ছাড়া অন্য কারোর জন্য ব্রাইড সেজে বসে আছো হামিংবার্ড? ফিওনার দম বন্ধ হয়ে আসছিল। আতঙ্ক, শিহরণ আর এক অজানা অনুভূতির মাঝে দুলতে দুলতে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। জ্যাসপার দাঁড়িয়ে আছে একদম ঠিক তার সামনে। চোখে সেই চিরচেনা গভীর দৃষ্টি, ঠোঁটে এক রহস্যময় আধা হাসি। সে এখন কালো হুডি পরিহিত ছিল। তার চেহারায় মাস্ক বা চোখে চশমা ছিল না। তার উজ্জ্বল সবুজ চোখগুলো ছিল উন্মুক্ত,
যেন ফিওনাকে গভীরভাবে দেখার জন্য প্রস্তুত। তার উপস্থিতি, রহস্যময়তা আর দৃঢ়তা ফিওনাকে আরো আকৃষ্ট করেছিল। যদিও সে জানতো এই মুহূর্তটি কতটা বিপজ্জনক। ফিওনার ঠোঁট কাঁপলো, কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই জেসপার হঠাৎ একটা ছোট্ট কাচের বোতল তুলল। একটা মিষ্টি অথচ ভারী সুগন্ধ ছড়িয়ে পড়ল। এরপর কিছু বুঝে ওঠার আগেই জেসপার স্প্রেটা ছুড়ে দিল ফিওনার দিকে। ফিওনার নাকে সেই সুগন্ধ পৌঁছানো মাত্র সবকিছু ঘোলা হয়ে গেল। শরীরটা হালকা লাগছে, মাথা ঝিমঝিম করছে। সে কিছু বলতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেল। পরের মুহূর্তে তার পা টলমল করে উঠল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। জ্ঞান হারানোর আগে সে যা অনুভব করলো, সে জেসপারের শক্ত বুকে ঢলে পড়ছে। জেসপার ফিওনাকে কোলে তুলে নিল, তার লম্বা বড় গাউন পুরো ফ্লোরে ছড়ানো। ফিওনার হাত ঝুলছে নিচে, আর তার চুলগুলো কোমলভাবে ঝুলেছিল। সে অচেতন, নিথর, কিন্তু জেসপারের শক্ত বাহুর মধ্যে নিরাপদ। জেসপার ফিওনাকে কোলে নিয়ে কক্ষের বারান্দায় গিয়ে এক মুহূর্তের জন্য নামালো। তারপর ফিওনার সামনে দাঁড়িয়ে পড়ল। ফিওনার হাত দুটো জেসপারের গলা জড়িয়ে ধরল অচেতন অবস্থায়। জেসপার এক ঝলকে ড্রাগনের রূপ ধারণ করলো, ফিওনাকে নিয়ে আকাশে উড়াল দিল। তার শক্ত পিঠে অবচেতন ফিওনা শুয়ে আছে। বাতাসে তার গাউন উড়ছিল। গাউনের সাদা আর জেসপারের ড্রাগন সবুজ স্কেলের মিশেলে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি হয়েছিল। গাউন জেসপারের ড্রাগন রূপের চারপাশে ছড়িয়ে পড়ছিল, যেন তারা এক নতুন সৌন্দর্যের সৃষ্টি করছে। আজকের ভেনাসের আকাশে তাদের চারপাশে রঙিন আলো ছড়িয়ে যাচ্ছিল, যা সবুজ আর সাদা রঙে সাজানো। জেসপার আর ফিওনার উড়াল যেন এক ঐশ্বরিক মুহূর্ত, যেখানে ভেনাসের সমস্ত কষ্ট ও দুশ্চিন্তা মুছে গিয়েছিল। তারা এক নতুন জীবনের সন্ধানে এগিয়ে চলছে। লিয়ারা, সিলভা আর অ্যালিসা যখন ঘুম থেকে উঠল, তখন প্রাসাদের ভেতরে অসংখ্য ড্রাগন সদস্য অচেতন হয়ে পড়েছিল। লিয়ারা মাথা ধরে উঠে বসলো, চোখে মুখে প্রাসাদের বাইরে তাকালো। চোখ মুছে প্রাসাদের বাইরে তাকালো। মিউজিক অর্কেস্ট্রা কোথাও চিহ্ন নেই। পুরো পরিবেশে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। হঠাৎ তার মনে পড়লো, প্রায় আধ ঘন্টা আগে কি যেন একটা কেমিক্যাল ছড়িয়ে পড়ছিল, যার ফলে সবাই মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভয়ে সে দৌড় দিল ফিওনার কক্ষে, কিন্তু ফিওনা কোথাও নেই। তাহলে ফিওনা কোথায় গেল? লিয়ারা তার হৃদয়ে এক অজানা আতঙ্ক অনুভব করতে লাগলো। ফিওনার জন্য তার চিন্তা ধাবমান হয়ে উঠল। ফিওনা, সে চিৎকার করে ডাকলো, কিন্তু তার গলার আওয়াজ প্রাসাদের নিস্তব্ধতায় হারিয়ে গেল। লিয়ারা দ্রুত চিন্তা করতে শুরু করলো, সে কি তবে কেমিক্যালের প্রভাবে কোথাও চলে গিয়েছে, নাকি তাকে কেউ নিয়ে গিয়েছে? লিয়ারার চিন্তা দ্রুত গতিতে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়তে লাগলো। জেসপার, তার মানে হলো প্রাসাদের বাইরে যে মিউজিক অর্কেস্ট্রা ছিল, সেখানে জেসপারও ছিল। সেই লোকগুলোর মধ্যে একটি মুখ মনে পড়তে লাগলো, যে মুখে চোখে যেন গভীর গহ্বরে হারিয়ে গিয়েছিল। চশমার আড়ালে কালো অন্ধকারের ন্যায় হুডে পরিহিত লোকটাই প্রিন্স জেসপার ছিল। ফিওনাকে নিয়ে যাওয়ার জন্য সে সবসময় প্রস্তুত ছিল, আর এখন যখন সবাই অচেতন, তখন সে নিশ্চয়ই জেসপার, সেই গিটারিস্ট যে ফিওনাকে নিয়ে গিয়েছে। লিয়ারা বুঝতে পারলো এটাই তার জন্য এক মহা বিপজ্জনক মুহূর্ত। মারাত্মক কিছু হতে যাচ্ছে। সে মনে মনে বলল, জেসপারকে থামাতে হবে, না হলে ফিওনাকে হারিয়ে ফেলবো। সুতরাং কোনো সময় নষ্ট না করে সে দ্রুত সিদ্ধান্ত নিল ফিওনাকে খুঁজে বের করার জন্য আর জেসপারকে প্রতিরোধ করার জন্য এখনই বের হতে হবে। সে দরজা খুলে বাইরে বের হলো, যেন এক নতুন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তার মনের মধ্যে শুধু ফিওনার নিরাপত্তার আর চিন্তা। তার পেছনে পেছনে সিলভা আর অ্যালিসাও বেরিয়ে এলো। এলডোর রাজ্য এখন গভীর এক নীরবতা বিরাজমান। কিছু ঘন্টা আগে যে ঘটনাটি ঘটেছিল, তা যেন এক অনির্বাণ অভিশাপের মতো স্থির হয়ে আছে। জেসপার ভেনাসে ফিরেছে, যদিও তার পরিকল্পনা ছিল আরো কয়েকদিন সেখানে থাকার, কিন্তু আজকের দিনটি বিশেষ। আজ ফিওনার বিয়ে। এই সংবাদ তার কানে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারেনি। জরুরি কাজগুলোকে অবহেলা করে সে দ্রুত এলডোর রাজ্যের দিকে রওনা হয়। এখন জেসপারের মধ্যে ক্রোধ আর হতাশার মিলন ঘটেছে। রাজা ড্রাকোনিস, যে তার বাবা, আজকে তাকে আটকানোর চেষ্টা করেছিলেন, উল্টো আজকের পরিস্থিতি হয়েছে ভিন্ন। রাজা ড্রাকোনিস জেসপারের অভিযান আটকানোর চেষ্টা করলেও আজ ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি এমন হয়েছে যে জেসপার উল্টো রাজাকে বন্দি করে একটি বক্সে। ড্রাকোনিস গভীর গলায় বললেন, তোমার এত সাহস জেসপার, তুমি আমাকে বন্দি করছো, নিজের বাবাকে? জেসপারের চোখে দৃঢ়তা নিয়ে উত্তর দিল, দুঃখিত ড্রাকোনিস, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ এখন আমি শুধু জেসপার নই, আমি থেরানো, আমি দুই সত্তার মিশ্রণ। যাকে আপনি কয়েকদিন আগে বন্দি করেছিলেন, সে শুধু একজন প্রিন্স জেসপার ছিল, আর আজকে আমার মধ্যে দুটো সত্তার ক্ষমতা। তাই আমাকে আর আপনি বন্দি করতে পারবেন না। ড্রাকোনিসের চোখে এক চমকপ্রদ বিস্ময়। সে বুঝতে পারছে তার পুত্রের মধ্যে এক নতুন শক্তি ও প্রতিজ্ঞার উদয় হয়েছে, যা তাকে থামাতে
যা তাকে থামানো সম্ভব হবে না। রাজা ড্রাকনিসের বিষণ্ণ চোখে তিনি বললেন, মাই সন, তুমি ভুল করছো, নিজের জীবনটা এভাবে ধ্বংস করো না, ফিরে এসো এই ভালোবাসার পথ থেকে। জাসপার গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, আমাকে ক্ষমা করবেন ড্রাকনিস, আমি আপনাকে বন্দি করতে বাধ্য হচ্ছি। আজ আমি যে অবস্থানে এসেছি তার জন্য আপনি দায়ী। আপনার জেদের কারণে। আপনি বুঝতে পারছেন, আপনার কাছে নিজের ছেলের চেয়ে এই ভেনাসের রাজ্য আর রাজ্য অনেক বড়। আমি আগের জন্মে মায়ের ভালোবাসা পাইনি, আর এ জন্মেও সেই ভালোবাসা অনুভব করেছি। আর এ জন্মেও এই অভাব অনুভব করেছি। এ জন্মে আমার মা যুদ্ধ করতে গিয়ে সমাধীন হয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন তবে নিশ্চয়ই তার ছেলের কষ্ট বুঝতেন, আর তখন আমি তার কাছে এই ভেনাস আর রাজ্যের চেয়ে বড় হয়ে উঠতাম। ড্রাকনিসের মুখে হতাশার ছাপ। তিনি জানেন তার পুত্রের মন কতটা বেদনা, আর তার নিজের জেদের ফলস্বরূপ জাসপার এই অবস্থানে। তবে কি তুমি মনে করো আমি তোমাকে হারাতে চাই মাই সন? তিনি বললেন, আমার উদ্দেশ্য তোমাকে শক্তিশালী করে তোলা, কিন্তু তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে নিচ্ছ। শক্তিশালী হতে হলে আমাকে প্রথমে মুক্ত হতে হবে ড্রাকনিস, জাসপার দৃঢ়ভাবে বলল। আমি আর আপনার শাসন সইতে পারবো না। আমি নিজের পরিচয় বাঁচতে চাই একজন স্বাধীন ও শক্তিশালী ড্রাগন হিসেবে। এখন সময় এসেছে সত্যিকারের অর্থে প্রিন্স হয়ে ওঠা। ড্রাকনিসের মনে হলো সেদিন যখন তিনি দেবতা আব্রাহারের কাছে গিয়েছিলেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছিলেন। আব্রাহার বলেছিলেন, তোমার পুত্র জাসপারের আগের জন্মের কাহিনী জানলে তোমার হৃদয় ভেঙে যাবে। থিরান যখন ছোট ছিল তখন সে হারিয়েছিল তার মাকে। পরে তার সৎ মা তাকে অত্যাচার করত অনেক, যা তার মনের গভীরে ক্ষতর সৃষ্টি করেছিল। এই কারণে থিরান রাগী, জেদি, কঠোর অহংকারী হয়ে উঠেছিল। সে তার সৎমাকে ভয় পেতে বাধ্য করেছিল, আর পুরো ভেনাসও তার প্রতি ভীত ছিল। ড্রাকনিস বুঝতে পারলেন যে জাসপার এ জন্মের মনে যে বেদনা, ওই ক্ষোভ রয়েছে, তা তার নিজের জেদের ফলস্বরূপ। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করলেন, আমি যদি সেদিন সঠিকভাবে সিদ্ধান্ত নিতাম, আমার ছেলের লাভ ফাংশন ডিলিট না করতাম, তাহলে হয়তো আমার পুত্রের এই দুরবস্থা হতো না। আমি তাকে রক্ষা করতে পারতাম, কিন্তু আমি ভুল পথে হাঁটলাম। তার মায়ের মৃত্যুর পর আমি শুধু আমার ক্ষমতা ও অবস্থানের প্রতি মনোযোগ দিয়েছিলাম, জাসপারের অনুভূতিগুলোকে উপেক্ষা করে। জাসপার, মাই সন, তিনি শান্তভাবে বললেন, আমি জানি আমি তোমাকে সঠিকভাবে ভালোবাসতে পারিনি, কিন্তু তাই বলে আমার ভালোবাসা মিথ্যে নয়। পুত্র, একজন বাবা হিসেবে আমি তোমার কখনো খারাপ চাইনি। যে ভালোবাসার কারণে আমার ছেলেকে হারাতে হবে, আমি কিভাবে সেই ভালোবাসা মেনে নিব? জাসপার ড্রাকনিসকে কঠোরভাবে দেখলো আর বলল, আমার ধ্বংস হোক আর যাই হোক, আমি আগামী 7 জন্মেও ফিওনাকে ছাড়বো না। আর সে আমার হৃদয়ের অন্তঃস্থল, আর আমি তাকে কারো কাছে যেতে দেব না। এই বলে জাসপার থারিনিয়াসের দিকে তাকালো। তার চোখে এক কঠোর সংকল্প ছিল। থারিনিয়াস, তুমি কি বলো? তুমি কি আমার পাশে থাকবে? থারিনিয়াসের মুখে এক ভয় দ্বন্দ্বের ছাপ দেখা গেল। সে কিছুক্ষণ চুপ করে ড্রাকনিসের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, মাফ করবেন কিং, আপনি এই রাজ্যের রাজা, আপনার হুকুম সবসময় মান্য করেছি, কিন্তু প্রিন্সের সাথে আমার সম্পর্ক ছোট থেকে এতটা গভীর যে আমার প্রথম পথ চলা, আমার প্রশিক্ষণ সবকিছু প্রিন্সের হাত ধরে শুরু হয়েছে। এই কথা বলা সহজ নয়, কিন্তু আমি সত্যি জানাচ্ছি যে আমি প্রিন্সের পক্ষে আছি। তার পাশে দাঁড়ানো আমার জন্য গর্বের বিষয়। থারিনিয়াস আজীবন প্রিন্সের সাথে থাকবে, একসাথে যুদ্ধে নেমে পড়বে, আর আমার একটাই প্রতিজ্ঞা। তখন আলভিরা থারিনিয়াসের কাঁধে হাত রেখে বলল, শুধু থারিনিয়াস না, আলভিরাও থাকবে প্রিন্সের জন্য। প্রিন্সের জন্য আমরা সবাই একত্রে লড়ব। এরপর পেছন থেকে অ্যাকুয়ারার কণ্ঠ উচ্চারণ করে বলল, আমিও থাকবো প্রিন্স, আমরা সকলেই আপনার সাথে একসাথে থাকবো, আপনার যুদ্ধ আপনার ভরসা হয়ে। জাসপার তাদের কথাগুলো শুনে আবেগে ভরপুর হয়ে উঠল। সে হাত রেখেছিল থারিনিয়াসের কাঁধে, আর তখন হঠাৎ করে এথিরিয়ান জাসপারের সামনে এসে বলল, প্রিন্সের একমাত্র ছোট ভাই এথিরিয়ানও থাকবে তার পাশে। আমরা কখনো তোমাকে একা ছেড়ে যাবো না জাসু ভাইয়া। ড্রাকনিসের চোখে কিঞ্চিত ক্ষোভ আর হতাশার ছাপ ছিল। রাজ্যের রাজা হিসেবে তার অঙ্গীকার ছিল জাসপারকে আটকানোর, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রাজ্যের সবাই, এমনকি রাজ্যের গার্ডসরাও জাসপারের পক্ষে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে যে এই মুহূর্তে তার আর কিছু বলার নেই। একটু চুপ থেকে ড্রাকনিস বললেন, তোমরা সবাই আমার পুত্রের পক্ষে দাঁড়াচ্ছ, কিন্তু মনে রেখো, ক্ষমতা কখনো কখনো পিতৃ স্নেহকেও ছাড়িয়ে যায়। তবে তার কণ্ঠস্বরের মধ্যে সে হতাশা ছিল, আর তার চোখের পল্লবগুলো যেন বলে দিচ্ছিল সে জানে আজকের এই মুহূর্তে জাসপারের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো মানে নেই। রাজ্যের এমন ঐক্য সে আগে কখনো দেখেনি। তোমরা যা করতে চাও তাতে আমি বাধা দিব না, ড্রাকনিস বলল, কিন্তু আমার কথা মনে রেখো, আমি তোমাদের পথে অন্তরায় হতে পারি। আমি হয়তো এখন একা, কিন্তু এই রাজ্যের রাজা আমি। আর সেই কথা বলেই সে মলিন হৃদয় চুপ হয়ে গেল। তার মনে হয়েছিল হয়তো এই যাত্রা তাকে আরোহণ করতে হবে একটি নতুন পথে,
যেখানে শুধু পিতা নয় বরং একজন রাজা হিসেবে পরিবর্তন আনতে পারেন। তখন তারা সবাই মিলে পরিকল্পনা করলো মিউজিক অর্কেস্ট্রার ছদ্মবেশে ফ্লোরাস রাজ্যে প্রবেশ করবে। এথিরিয়ান খবর এনেছিল যে লিওঝান আর রাজা জারেন দেবতারা প্রাসাদে আছেন। ফ্লোরাস রাজপ্রাসাদে শুধু এই মুহূর্তে ফিওনা, লিয়েরা ও অন্যান্য সদস্যরা রয়েছে। তাই এই সুযোগটা কাজে লাগানোর প্রস্তুতি নিল তারা। যদিও লিওঝান সেখানে উপস্থিত থাকলেও জ্যাসপারে কিছু যায় আসতো না। জ্যাসপার দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তার মনে ছিল ফিওনাকে কিভাবে উদ্ধার করবে। জানতো তার পরিকল্পনা যতই জটিল হোক না কেন ফিওনাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি। মিউজিক অর্কেস্ট্রা যখন প্রাণবন্ত সুর বাজাচ্ছিল তখন জ্যাসপার ও তার সহযোগীরা অন্তরে অজান্তে প্রস্তুত হচ্ছিল ফিওনাকে নিয়ে যাওয়ার। এথিরিয়ান দৃঢ়তার সঙ্গে বলল, আমরা সফল হব, আমি জানি। আমাদের সাহসী হতে হবে, ফিওনাকে উদ্ধার করা আমাদের একমাত্র লক্ষ্য। তখন সকলের মনোযোগ মিউজিকের দিকে আকৃষ্ট হলো। জ্যাসপারের একমাত্র লক্ষ্য ছিল ফিওনাকে নিরাপদে বের করে আনা। জ্যাসপার ইতিমধ্যে ফিওনাকে নিয়ে ভেনাসের আকাশে পাড়ি দিয়েছে। উড্ডয়নের মুহূর্তে তার হৃদয় কাঁপছিল। একদিকে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। সে জানতো এই যাত্রা শুধু একটি নতুন গন্তব্য নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। মহাকাশে প্রবেশ করার পর চারপাশের দৃশ্য ছিল অপার। দূর থেকে উজ্জ্বল নক্ষত্রগুলো জ্বলজ্বল করছিল, যেন তারা সকলেই তাদের অভিবাদন জানাচ্ছিল। ফিওনা অবচেতন অবস্থায় জ্যাসপারের পিঠে শুয়েছিল। তার গাউন বাতাসে উড়ছিল, যেন মহাকাশের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য চিন্তা করলো ফিওনাকে নিজের করার জন্য তাকে কতটা লড়াই করতে হবে। পৃথিবীর দিকে যাত্রা শুরু হয়েছে, যেখানে ফিওনার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন। সে জানতো পৃথিবীতে পৌঁছানোর পর তাদের প্রেমের পরীক্ষা হবে, কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ সে কোনোভাবেই ফিওনাকে ছাড়বে না। আকাশের বিশালতা যখন যেন তাদের ভালোবাসার গভীরতাকে বোঝাচ্ছিল। আর জ্যাসপার তার হৃদয়ের প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলল, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব হামিংবার্ড, কিছুতেই আমি তোমাকে হারাতে পারবো না।